মর্গের সেই রহস্যময় রাত। রাজশাহী মেডিকেল কলেজের মর্গের ডোম হিসাবে কাশেম মিয়া কাজ করছেন প্রায় ২০ বছর। লাশ কাটা ঘরে একা থাকা তার কাছে ডাল ভাত। কিন্তু গত বছরের এক অমাবস্যার রাত তার সব ধারণা বদলে দেয়। রাত তখন প্রায় ২টা। বাইরে ঝুম বৃষ্টি। মর্গের ফ্রিজগুলো থেকে একটা হালকা গোঙানির মতো শব্দ আসছিল, হয়তো যান্ত্রিক গোলযোগ। কাশেম মিয়া টেবিলে বসে তামাক সাজাচ্ছিলেন। হঠাৎ তার মনে হল ব্যবচ্ছেদ হলের বড় টেবিলটার দিক থেকে কেউ ফিস করে কথা বলছে। তিনি ভাবলেন হয়তো কোনো ছাত্র বা ইন্টার্ন ডাক্তার ভুল করে রয়ে গেছেন। টর্চ নিয়ে ভেতরে ঢুকতেই কাশেম মিয়ার রক্ত হিম হয়ে গেল। যা দেখলেন কাশেম মিয়া, অদ্ভুত দৃশ্য। মর্গ টেবিলের ওপর একটা সাদা কাপড় দিয়ে ঢাকা বডি শোয়ানো ছিল, কিন্তু সেই চাদরের তলা থেকে একটা হাত বের হয়ে বাতাসের মাঝে কিছু একটা ধরার চেষ্টা করছে। শব্দ, কোনো মানুষের গলার আওয়াজ নয়, বরং শুকনো হাড় একে অপরের সাথে ঘষলে যেমন শব্দ হয়, ফ্রিকশন, ঠিক তেমন একটা শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। ছায়া, হলের দেয়ালে একটি দীর্ঘ ছায়া নড়াচড়া করছে, অথচ সেখানে কাশেম মিয়া ছাড়া আর কেউ নেই। কাশেম মিয়া সাহসী মানুষ, তিনি চিৎকার করে বললেন, কে ওখানে? সাথে সাথে ঘরের সব আলো নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন একটা বরফ শীতল হাত তার কাঁধের ওপর রাখা হয়েছে। কানে কানে কেউ একজন খুব নিচু স্বরে বলল, কাশেম, কালকের বডিটা কাটার সময় আমার লকেটটা নিতে ভুলিস না। পরদিন সকালে পুলিশ একটি অজ্ঞাত পরিচয় মহিলার লাশ নিয়ে আসে। যখন কাশেম মিয়া ভয়ে ভয়ে সেই চাদর সরালেন, দেখলেন মহিলার গলায় একটি সোনার লকেট ঝুলে আছে, ঠিক যেমনটা কাল রাতে সেই অশরীরী কণ্ঠ বলেছিল। কাশেম মিয়ার আর বুঝতে বাকি রইল না যে মর্গের দেয়ালগুলো মাঝে মাঝে এমন কিছু কথা বলে যা সাধারণ মানুষের শোনার কথা নয়। পায়ের ছাপ। শহর থেকে দূরে নির্জন এক বাগানবাড়িতে একা থাকতেন সুমি। গত মাসেই তিনি তার অনাগত সন্তানকে স্বেচ্ছায় নষ্ট করে ফেলেছিলেন। জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মনের গভীরের অপরাধবোধ তাকে কিছুতেই ছাড়ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। সুমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। হঠাৎ তার মনে হল পাশের ঘরে কেউ একজন ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে। তপ তপ তপ। সুমি থমকে গেলেন। বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি ভাবলেন হয়তো মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পর ডাইনিং টেবিলের তলা থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের নয়, যেন বাতাসের ফিসফাস। সুমি সাহস করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ভেজা পায়ে ছোট ছোট শিশুর পায়ের ছাপ মেঝে জুড়ে ছড়িয়ে আছে। ছাপগুলো ডাইনিং রুম থেকে সোজা সুমির শোবার ঘরের দিকে চলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সুমি নিজের ঘরে ঢুকলেন। দেখলেন আলমারির আয়নায় ধোঁয়া দিয়ে লেখা, মা, আমি ফিরে এসেছি। হঠাৎ অনুভব করলেন কেউ একজন তার শাড়ির আঁচল টেনে ধরছে। নিচের দিকে তাকাতেই দেখলেন নীলচে রঙের একটি বাচ্চার ছায়া তার পা জাপটে ধরে আছে। বাচ্চাটির কোনো চেহারা নেই, শুধু দুটি ধোঁয়াটে চোখ জলজল করছে। সে অস্পষ্ট গলায় বলল, তুমি আমাকে পৃথিবীতে আসতে দাওনি মা, তাই আমি তোমাকে ওপারে নিয়ে যেতে এসেছি। সারা ঘর বরফ শীতল হয়ে গেল। সুমি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ধীরে ধীরে সেই ছোট্ট হাতগুলো তাকে আঁকড়ে ধরল, আর সুমি অনুভব করলেন তিনি এক অনন্ত অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছেন। পরদিন সকালে প্রতিবেশীরা সুমিকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখল। তার চোখে মুখে ছিল এক অসীম আতঙ্ক, আর তার সাদা শাড়ির ওপর লেগেছিল ছোট ছোট শিশুর ভেজা পায়ের ছাপ। গল্পের নাম শেষ চিতা। অমাবস্যার রাত, ঘড়িতে তখন রাত ২টো। অনিমেষ বাইক নিয়ে শর্টকাট রাস্তা ধরে বাড়ি ফিরছিল। গ্রামের এই দিকটা বড্ড নির্জন, দুপাশে শুধু বাঁশঝাড় আর জঙ্গল। হঠাৎ বাইকটা ভটভট করে বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করেও আর স্টার্ট নিল না। বিরক্ত হয়ে অনিমেষ চারপাশটা দেখল। কুয়াশায় ঢাকা জরাজীর্ণ এক সাইনবোর্ড, মহামায়া শ্মশানঘাট। গা ছমছম করে উঠল তার। বাতাসে পোড়া কাঠ আর ধূপের গন্ধ মিশে এক অদ্ভুত ভারী পরিবেশ তৈরি করেছে। দূরে একটা চিতা তখনও ঠিক ঠিক করে জ্বলছে। সাহস সঞ্চয় করে অনিমেষ আগুনের দিকে এগিয়ে গেল, যদি কোনো সাহায্য পাওয়া যায়। আগুনের সামনে এক বৃদ্ধ বসেছিলেন, হাতে একটা লম্বা বাঁশ। তিনি একমনে চিতায় কাঠ ঠেলে দিচ্ছিলেন। অনিমেষ কম্পিত গলায় ডাকল, দাদু, একটু শুনবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, কাছে পিঠে কোনো মেকানিক পাওয়া যাবে? বৃদ্ধ মানুষটি ঘাড় ঘোরালেন না, আগুনের দিকে তাকিয়েই খসখসে গলায় বললেন, এখানে যারা আসে তারা আর ফেরে না খোকা। অনিমেষের কপালে ঘাম জমল।
সে বলল, না মানে আমি তো ভুল করে এসে পড়েছি। বৃদ্ধ এবার ঘুরে তাকালেন। আগুনের আভায় অনিমেষ দেখল বৃদ্ধের মুখের একপাশটা যেন আগুনে ঝলসে গেছে। তিনি অদ্ভুত হেসে বললেন, ভুল করে? কেউ ভুল করে শ্মশানে আসে না, সবাই ডাক পেলেই আসে। অনিমেষ ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। বৃদ্ধ হঠাৎ আঙুল তুলে অনিমেষের বাইকের দিকে দেখালেন। ওটা কার বাইক? অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল, তার রক্ত হিম হয়ে গেল। রাস্তার পাশে একটা বিশাল বাবলা গাছের সাথে তার বাইকটা দুমড়ে মুচড়ে পড়ে আছে, আর বাইকের ঠিক নিচেই পড়ে আছে রক্তাক্ত একটি দেহ। দেহটার পরনে অনিমেষের শার্ট, হাতে অনিমেষের ঘড়ি। ভয়ে চিৎকার করতে গিয়ে অনিমেষ দেখল তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে নিজের শরীরের দিকে তাকাল। সেখানে কোনো ছায়া নেই, শরীরটা যেন কুয়াশার মতো হালকা। বৃদ্ধ তখন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। অনিমেষের কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন, দেরি করছো কেন? তোমার চিতা তো আমি সাজিয়েই রেখেছি। হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল নিভে আসা আগুনটা, আর সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল অনিমেষের শেষ আর্তনাদ। শ্মশানে শুধু পড়ে রইল পোড়া কাঠের গন্ধ আর রাতের নিস্তব্ধতা।